ওকে, তাহলে আজকে করব কি, আমরা এলিমেন্টারি পার্টিকেলস যেটা চলছিল, আমরা আগে কনজারভেশন ল এর কেসটা দেখলাম, যে এক্সাক্ট কনজারভেশন লস গুলো আমরা দেখলাম। এবার আমরা করব কি, তার মধ্যে থেকে আমরা যে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল সেটাকেও আমাদের চেক করতে হবে। ও দাঁড়াও এক সেকেন্ড, এক মিনিট, এটা উইন্ডো শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন আসলে বলো। হ্যাঁ স্যার আসছে। তাহলে আমরা আমরা আজকে চেক করব অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লটাও চেক করব। মানে দেখো, আমাদের তো আগে এক্সাক্ট কনজারভেশন লটাও চেক করতে হবে, তারপর আবার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লটাও চেক করতে হবে। ঠিক আছে? তো চেকিং ইন্টারঅ্যাকশন, checking whether interaction is allowed or not, checking whether interaction is allowed or not through exact as well as approximate conservation law. ঠিক আছে? তো এখানটায় আমাদেরকে কি করতে হবে, কি কি অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস আমাকে চেক করতে হবে। একটা চেক করতে হবে হাইপার চার্জ। হাইপার চার্জটা হচ্ছে ওয়াই। আইসোস্পিন, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন অ্যাকচুয়ালি। I3, আর থার্ড যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে স্ট্রেঞ্জনেস। এই তিনটে আমাকে চেক করতে হবে। কিন্তু তার আগে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস, স্পিন থেকে শুরু করে স্পিন, চার্জ, টোটাল কোয়ান্টাম নাম্বার, আর কি বলে, স্পিন, চার্জ, ওই লেপটন নাম্বার আর ব্যারিয়ার নাম্বার, এই তিনজনকে আগে চেক করে নিতে হবে। তারপর হাইপার চার্জ, আইসোস্পিন আর মোস্টলি স্ট্রেঞ্জনেসটা চেক করতে হবে। হাইপার চার্জ আর আইসোস্পিনটা না চেক করলেও হয়, কিন্তু মোস্টলি স্ট্রেঞ্জনেসটা চেক করতে হবে। ঠিক আছে? তো আর এবার এখানটায় নিয়মটা হচ্ছে কি, যে আমাদের কিভাবে কারেকশনটা থাকে সেটা মাথায় রাখতে হবে। নোট, strangeness Si3y will be conserved in কি বলে, strong and electromagnetic interaction. Si3 আর y মানে এই স্ট্রেঞ্জনেস, আইসোস্পিন আর হাইপার চার্জ, এরা কিন্তু স্ট্রং আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে কনজার্ভ থাকবেই। তো তোমাকে যদি বাই চান্স বলে দেয় যে একটা স্ট্রং ইন্টারাকশন হচ্ছে, আর তুমি যদি দেখো যে স্ট্রেঞ্জনেস কনজার্ভ হচ্ছে না, তাহলে কিন্তু ওটা নট অ্যালাউড। এটা খেয়াল রাখবে। সেকেন্ডলি, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এস অ্যান্ড I3 will not be conserved. স্যার আগের দিন যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে বললেন আইটা কনজার্ভ হতেও পারে নাও হতে পারে। না, ইলেকট্রোম্যাগনেটিকে I3টা, ওটা I3টা কনজার্ভ থাকবে না। I3টা কনজার্ভ থাকবে। I3 হচ্ছে, ওটা আইটা শুধু বলেছিলাম নাকি, ও দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আর I3 যেটা আছে, I3 হ্যাঁ, I3টা পার্টিকুলারলি, I3 will not be conserved in weak interaction, খুব ইম্পর্টেন্ট। ইন উইক ইন্টারাকশন, উইক ইন্টারাকশন I3 কনজার্ভ থাকবে না।
আর স্ট্রেঞ্জনেস যেটা আছে may or may not be conserved in wheat interaction. In weak interaction, however, it will follow a rule. Follow the selection rule, মানে কোনগুলো হবে কোনগুলো হবে না সেইটাকে বলছে সিলেকশন রুল। সেটা কি ডেল্টা এস ইকুয়ালস টু 0, প্লাস মাইনাস 1, মানে খুব বেশি হলে যদি স্ট্রেঞ্জনেস কনজার্ভ না হয় তাহলে তো উইক ইন্টারাকশন হচ্ছে, কিন্তু কতটা কনজার্ভ হবে না, খুব বেশি হলে +1 বা -1 এতটা অ্যামাউন্ট কনজার্ভ হবে না। নর্মালি 0 হওয়া মানে কনজার্ভ, ডেল্টা এস 0 হওয়া মানে কনজার্ভ, কিন্তু যদি কনজার্ভ না হয় তাহলে খুব বেশি হলে +1 হবে ডেল্টা এস যেটা আছে, মানে আফটার রিয়াকশন আর বিফোর রিয়াকশনের টোটাল স্ট্রেঞ্জনেসটা। আফটার রিয়াকশন মাইনাস বিফোর রিয়াকশন টোটাল স্ট্রেঞ্জনেসটা তুমি বার করছো, সেটা আইদার +1 হবে বা -1 হবে। কিন্তু যদি এটা +2 বা -2 হয়ে যায় তাহলে আবার আমাদের বলতে হবে যে এটা উইক ইন্টারাকশনও পসিবল নয়। ঠিক আছে, তো এই কটা জিনিস তোমরা মাথায় রাখবে। চলো তাহলে আমরা কটা এই টেবিল করি, আমরা কটা প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল না, আমরা কটা আরো ইন্টারাকশনস আমরা দেখি। আচ্ছা, সবার আগে এবার প্রশ্নটা হচ্ছে এই যে I3 Y আর S এই তিনটে হাইপার চার্জ আইসোস্পিন I3 আর স্ট্রেনলেস, এইগুলো পার্টিকেলগুলোর কোন ভ্যালু কি মনে রাখার জন্য তোমাদেরকে এই দুটো টেবিল মাথায় রাখতে হবে। এই দুটো টেবিলকে এমন ভাবে মাথায় রাখতে হবে যাতে পরীক্ষার হলে যদি দেখো আছে সাইডে রাফে একটা এঁকে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমার হাইপার চার্জটা রয়েছে, ওয়াই অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি ওয়াই মানে এখানে হাইপার চার্জ, +1 0 -1 সেম এখানেও রয়েছে। নিচে এখানটায় I3 গুলো রয়েছে, I3 কম্পোনেন্ট, আর পাশে আমি এস গুলো লিখে রেখেছি, মানে স্ট্রেঞ্জনেসটা লিখে রেখেছি। তাহলে চলো আমরা এবার এইগুলো ইউজ করে আমরা দেখবো, এইটা মুখস্থ রাখতে হবে। এই ডায়াগ্রামটা আশা করছি তোমাদের পাশে, তোমাদের বলেছিলাম যে রেডি রাখবে, পাশে কোনো একটা জায়গায় আঁকা যেন থাকে, চার্ট বানিয়ে রাখবে। ঠিক আছে, তোমরা বানিয়ে রেখেছো তো চার্ট এটা? এটা বাংলা আছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা কথা কোশ্চেন করি। ইন্টারাকশন, মেনলি ইন্টারাকশনই এইখান থেকে আসে, তাই জন্য আমরা ইন্টারাকশনগুলোই দেখব। আচ্ছা, প্রথমে একটু জিনিসটাকে ইজি করে দিচ্ছি। আচ্ছা চলো সবটাই করা যাক। Which of the following interactions are allowed Number 1, k মাইনাস প্লাস, এবার দেখো এবার কিন্তু আমরা সব চেক করব। k মাইনাস, এটা স্মল p হবে, প্রোটন p, আচ্ছা প্রোটনের সময় প্লাস না দেওয়াই ভালো, জাই 0 প্লাস কে 0। ঠিক আছে, তো তাহলে কে মেশন আছে আর জাই আছে, চলো করা যাক। প্রোটন জাই 0 প্লাস কে 0, সবার আগে চেক করব স্পিন। মেশনরা কি হয়? বোসন। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে মেশনে কি এটা স্মল লিখবো না ক্যাপিটাল? ক্যাপিটাল, ক্যাপিটাল দেখবে, তুমি বইতে দেখবে। প্রোটনস হচ্ছে ফার্মিয়নস, জাইটা কি? জাই হচ্ছে আমার ব্যারিয়ন, তাহলে এটাও ফার্মিয়ন, আর কে অবভিয়াসলি বোসন। তাহলে এখানে তো দেখাই যাচ্ছে যে দুটো ফার্মিয়ন দুটো বোসন, তাহলে অবভিয়াসলি আমার রেজাল্ট কি হবে? রেজাল্ট আমার হাফ ইন্টিগ্রাল হবে না ইন্টিগ্রাল মাল্টিপল হবে? 1 প্লাস হাফ কি হাফ দেয়? ইন্টিগ্রাল। হাফ, তো রেজাল্ট আমার দু সাইডেই হাফ ইন্টিগ্রালই হবে, তাহলে মিলে যাচ্ছে, তাই তো? তাহলে স্পিন কনজার্ভ থাকছে, স্পিন ইজ কনজার্ভড। নেক্সট আমরা কি করব? এবার চার্জ দেখব। কে এর চার্জ -1, প্রোটনের চার্জ +1,
এই সাইডের চার্জ 0, তারপরের চার্জটাও 0, তাহলে আমার ডেল্টা কিউ কত হয়ে গেল? 0. 0 হয়ে গেল, হেন্স চার্জ ইজ কনজার্ভড। সবগুলো যখন তোমাদের রিয়াকশন দেবে সব চেক করতে হবে। এবার লেপটন নাম্বার, আচ্ছা লেপটন এখানটায় নেই, এখানে একটাও কিন্তু কোনো লেপটন নেই, তো লেপটন যদি না থাকে না চেক করাই ভালো। ব্যারিয়ন আছে, ব্যারিয়ন আছে তো, প্রোটন আছে আর জাই আছে, তাহলে ব্যারিয়ন রয়েছে, তো ব্যারিয়ন আমরা ইউজ করব। তো কে হচ্ছে মেসন, তার ব্যারিয়ন সংখ্যা 0, প্রোটনের ব্যারিয়ন, প্রোটন কি ব্যারিয়নের মধ্যে পড়ে? হ্যাঁ স্যার। তাহলে ব্যারিয়ন সংখ্যা 1। উল্টো দিকে জাই, জাই ব্যারিয়নের মধ্যে পড়ে? পরে। তাহলে বি হচ্ছে 1। আর লাস্টে কি আছে? কে মেসন, কে মেসন অবভিয়াসলি মেসন, তাই ব্যারিয়ন সংখ্যা 0। তাহলে এখানেও দেখাই বোঝা যাচ্ছে ডেল্টা বি কি ব্যারিয়ন, তাহলে এটাও কনসার্ভড, ব্যারিয়ন নাম্বারও কনসার্ভড রয়েছে, রাইট? ব্যারিয়ন নাম্বার অবধি চেক হয়ে গেল। তাহলে আমার অ্যাপ্রক্স দেখো, লেপটন যেহেতু নেই একটাও রিয়াকশনের মধ্যে, তাই আমরা লেপটন চেক করছি না। এবার চলো হাইপার চার্জ থেকে চেক করি। এবার হাইপার চার্জ কি করে দেখবো, দেখো কি আছে, কে মাইনাস কে জিরো। আচ্ছা কে মাইনাস কে জিরো, তাহলে আমরা চলে গেলাম এই টেবিলটায়, এই মেসনের টেবিলটায় চলে যাও। কে মাইনাসে কত আছে দেখো, কে মাইনাসের হাইপার চার্জ হচ্ছে -1, কে জিরোর হাইপার চার্জ হচ্ছে +1। কে মাইনাসের হাইপার চার্জ হচ্ছে -1, কে জিরোর হচ্ছে +1। ঠিক আছে, তাহলে আমি এখানটায় হাইপার চার্জটা দিচ্ছি। প্রথমে কে মাইনাস আছে, কে মাইনাসের -1, আর একদম এই কোনায় কে জিরো আছে, এর হচ্ছে +1 হাইপার চার্জটা, কে জিরোটা। প্রোটনের হাইপার চার্জ চলো দেখা যাক কত হয়। প্রোটন, প্রোটনকে দেখতে গেলে আমাকে ব্যারিয়নের ওয়েট ডায়াগ্রামে আসতে হবে। প্রোটনের হাইপার চার্জ দেখো কত হচ্ছে, +1, প্রোটনের হাইপার চার্জ হচ্ছে +1। আর জাই মাইনাসের আচ্ছা এক সেকেন্ড, এখানটায় মনে হচ্ছে হাইপার চার্জ ম্যাচ খাচ্ছে না। হাইপার চার্জ কি ম্যাচ খাচ্ছে দেখা যাক তো, না ম্যাচ খাবে, খাবে খাবে। প্রোটনের হচ্ছে কত, প্রোটনের হাইপার চার্জ হচ্ছে +1, আর জাই মাইনাসের হাইপার চার্জ হচ্ছে -1। তাহলে +1 আর -1, প্রোটনের ক্ষেত্রে হাইপার চার্জ কত হবে, +1, আর জাই এর ক্ষেত্রে হাইপার চার্জ হয়ে যাচ্ছে -1। তুমি দেখো হাইপার চার্জও কনজার্ভ হয়ে যাচ্ছে, ঠিক কি না? এটা বুঝতে পারলে, হাইপার চার্জটা চেক করলাম। ওয়াই, এটা বুঝতে পারলে কিনা বলো, চার্ট দেখে বানাতে হবে। এই দেখো প্রোটনের হাইপার চার্জ +1, জাই মাইনাসের হাইপার চার্জ, ও জাই জিরো ছিল, জাই জিরো ছিল, তো জাই জিরোরও হাইপার চার্জ -1, ঠিক আছে তো। আর কে জিরোর হাইপার চার্জ +1, আর কে মাইনাসের হাইপার চার্জ হচ্ছে -1, এইখান থেকে দেখতে হবে। এটা বুঝতে পারছো কিনা বলো, এই চার্টটা আসছে তো সামনে, এটা এটা বুঝতে পারলে তো কিভাবে চেক করলাম? হ্যাঁ। তাহলে একই রকম ভাবে i3 চেক করো তো, কে মাইনাসের i3, পি এর i3 চেক করো, চেক করে বলো কত হচ্ছে, বলো কে মাইনাসের i3 কত? -1/2. -1/2। আর পি এর i3 +1/2. +1/2, তো কে এর হচ্ছে -1/2, পি এর হচ্ছে +1/2। তাহলে এটার হচ্ছে কে এর হচ্ছে -1/2, আর পি এর i3 হচ্ছে +1/2। আর উল্টো দিকে আমার কি আছে, জাই জিরো আছে আর কে জিরো আছে, দেখে নেওয়া যাক জাই জিরো আর কে জিরো। জাই জিরোর i3 +1/2, আর কে জিরোর হচ্ছে অবভিয়াসলি -1/2। জাই জিরোর হচ্ছে +1/2, আর কে জিরোর হচ্ছে -1/2। তাহলে i3 কি হলো, ডেল্টা i3 কনজার্ভ কি কনজার্ভ না? Conserve. নেক্সট স্ট্রেঞ্জনেস, পরের পেজে গেলাম, জায়গা নেই এখানে। স্ট্রেঞ্জনেস আরেকবার লিখে রাখছি, কে মাইনাস প্লাস প্রোটন গিভস জাই জিরো প্লাস কে জিরো। স্ট্রেঞ্জ মাইনাস, এটা হচ্ছে স্ট্রেঞ্জনেস। এস কত, কে মাইনাসের এস কত?
-1. -1 স্ট্রেঞ্জনেস। এইখান থেকে আরেকবার দেখিয়ে দিই, কে মাইনাস এই যে এখানে দেখবে -1 চার্টের মধ্যে। পি এর একই রকম ভাবে স্ট্রেঞ্জনেস, পি এর হচ্ছে 0, পি এর হচ্ছে 0। জাই জিরোর কত? জাই জিরোর কত? -2, 0. -2. -2। কে জিরোর কত? -1. কে জিরো +1, এস ও +1, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কে জিরোর হচ্ছে +1। তাহলে আমার এখানটায় দেখো ডেল্টা এস কত হচ্ছে, -2 +1 মাইনাস অফ -1 + 0, -1 মাইনাস অফ -1 0 হয়ে যাচ্ছে, স্ট্রেঞ্জনেসও কনজার্ভড, স্ট্রেঞ্জনেসও কনজার্ভড, ঠিক কিনা? হেন্স দ্য ইন্টারাকশন ইজ অ্যালাউড। হেন্স দ্য ইন্টারাকশন ইজ অ্যালাউড। পরেরটা করা যাক একই রকম ভাবে। স্যার বলো। তাহলে এটা কি ধরনের ইন্টারেকশন? স্ট্রং ইন্টারেকশন, তাই তো? অবভিয়াসলি। এবার দেখো অনেক সময় যেহেতু সব কনজার্ভ আছে, এটা তুমি লিখে দিতে পারো অ্যাজ all the approximate conservation laws are conserved, conservation laws are conserved, the interaction is either strong or electromagnetic। এবার দেখো যদি এখানে একটা ফোটন বেরোতো তাহলে তুমি এক কথায় বলতে পারতে যে ওটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, যদি ফোটন বেরোতো। আর যদি পাই ইনভলভ থাকতো, পাই মেশন ইনভলভ থাকতো, তাহলে তুমি একদম স্ট্রংলি বলতে পারতে যে এটা একটা স্ট্রং ইন্টারঅ্যাকশন হবে। নোট, ইফ পাই মেশন was involved, আচ্ছা ইজ করে দিই, ইজ ইনভলভড, then interaction will be strong। জেনারেলি এটাই হয়, if photon is involved then interaction is weak, sorry electromagnetic is। তো এই দুটো জিনিস তোমরা খেয়াল রাখবে যে যদি যদি তোমার ইয়ে হয়, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে যে যদি তোমার পাই মেশন বেরোয় তাহলে স্ট্রং ইন্টারঅ্যাকশন, যদি গামা ফোটন বেরোয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। আর স্ট্রং আর ইলেকট্রোম্যাগনেটিকের সব অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল গুলো কনজার্ভ থাকবে। উইক ইন্টারঅ্যাকশনই একমাত্র আছে যেটার ক্ষেত্রে আমার কনজার্ভ হবে না, স্ট্রেঞ্জনেস কনজার্ভ নাও হতে পারে, আর আইসোস্পিন কনজার্ভ হবেই না উইক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে। ঠিক আছে তো? এছাড়া তুমি যদি দেখো সব অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল কনজার্ভ হয়ে যাচ্ছে তাহলে ইন্টারঅ্যাকশনটা অ্যালাউড, আর তোমরা বলবে যে এটা আইদার স্ট্রং অর ইলেকট্রোম্যাগনেটিক, এইভাবে বলবে। আর যদি দেখো স্ট্রেঞ্জনেস কনজার্ভ থাকছে না তখন বলে দেবে উইক ইন্টারঅ্যাকশন, কারণ স্ট্রেঞ্জনেস একমাত্র উইক ইন্টারঅ্যাকশনেই কনজার্ভ থাকে না। ঠিক আছে তো? স্ট্রেঞ্জনেস আর যদি আইসোস্পিন দেখো কনজার্ভ থাকছে না তাহলে বলতে পারো উইক ইন্টারঅ্যাকশন। চলো নেক্সট প্রবলেম, কে মাইনাস প্লাস পি গিভিং কে জিরো প্লাস এন জিরো। চলো এটা চেক করা যাক। চলো এবার একটু ফাস্ট করবো, হ্যাঁ। আচ্ছা কেটা কি? বোসন, ফার্মিয়ন, বোসন, ফার্মিয়ন। তাহলে এখানে স্পিন কনজার্ভ আছে। তারপরে চার্জ -1 +1 0 0, ডেল্টা কিউ 0 কনজার্ভড।
চার্জও কনজার্ভ রয়েছে, রাইট? আচ্ছা, এরপর কাকে চেক করব? পরের পেজে গেলাম, হ্যাঁ। k মাইনাস প্লাস p গিভিং k0 প্লাস n0। আচ্ছা, চার্জ অবধি হয়েছে, লেপটন দরকার নেই, বোসন বার করবো, ব্যারিয়ন নাম্বার বার করবো। কেটা কি? কেটা হচ্ছে আমার মেসন, কোনো ব্যারিয়ন নয়, তাহলে ব্যারিয়ন নাম্বার 0। এটা +1, এটা 0, এটা +1, তাহলে ডেল্টা বিও 0, কনজার্ভড। ব্যারিয়ন নাম্বারও কনজার্ভড হয়ে যাচ্ছে। এরপর আমরা কি দেখবো? হাইপার চার্জ দেখা যাক। ওয়াই কে এর হাইপার চার্জ কত দেখলাম? তোমাদের চার্ট বানানো আছে তো? তাহলে আমি ফটাফট বলছি। কে এর হাইপার চার্জ হচ্ছে, কে মাইনাস এর হাইপার চার্জ হচ্ছে -1, চার্টে দেখবে, ঠিক আছে তো? আর যেটা হচ্ছে পি, যেটা আছে প্রোটন, তার হাইপার চার্জ হচ্ছে আমার +1। দেখে নাও একবার চার্জ। এই যে কে মাইনাস এর হাইপার চার্জ -1 আর প্রোটনের হাইপার চার্জ হচ্ছে +1। আর দুটো কি ছিল আমার? k0 ছিল, k0 এর +1 আর নিউট্রনের +1, k0 এর +1 নিউট্রনের +1। তাহলে k0 এর ক্ষেত্রে আমার দুটোর ক্ষেত্রেই +1 হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় আমি একটা দেবো y +1, আর নিউট্রনের ক্ষেত্রেও আমার এটা +1। দুজনের ক্ষেত্রেই দেখো এবার কিন্তু হাইপার চার্জ +1 হচ্ছে। এখানে একবার দেখে নাও, k0 হাইপার চার্জ +1, নিউট্রন হাইপার চার্জ +1, তো দুটোর ক্ষেত্রেই হাইপার চার্জ +1 হয়ে যাচ্ছে। তাহলে ডেল্টা বি আমার এখানে কত হচ্ছে? ডেল্টা ওয়াই আমার এখানটায় দেখতে গেলে +1 হয়ে যাচ্ছে, নট কনজার্ভড। এবার খেয়াল করে দেখো, উইক ইন্টারঅ্যাকশনে কিন্তু হাইপার চার্জ কনজার্ভ নাও থাকতে পারে। উইক ইন্টারঅ্যাকশনে আমরা কি বলেছিলাম? একবার উইক ইন্টারঅ্যাকশনের স্টার্টিং পেজটায় যাচ্ছি। উইক ইন্টারঅ্যাকশনে, আচ্ছা, I3 will not be conserved, strangeness, even hypercharge can not, even এটা লিখে দিই, মিস হয়ে গেছে, even y may or may not be conserved in weak interaction। y এর সাথে strangeness মিলে রয়েছে, may or may not be conserved in weak interaction। এটা একটু অ্যাড করে দিও। উইক ইন্টারঅ্যাকশনে y যেটা আছে হাইপার চার্জ, সেটা কনজার্ভ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। স্ট্রেঞ্জনেস আর হাইপার চার্জ, এই দুটো জিনিস উইক ইন্টারঅ্যাকশনে কনজার্ভ থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এখানটায় দেখো আমার হাইপার চার্জ নট কনজার্ভ, তাহলে এখানটায় আমরা একটা বলতে পারি যে দ্য রিঅ্যাকশন মে বি উইক, দ্য ইন্টারঅ্যাকশন, নট রিঅ্যাকশন, দ্য ইন্টারঅ্যাকশন মে বি উইক। তো বলো। বলছি যে ডেল্টা ওয়াই টা +1 +2 হবে না? ওদিকে দুটো 1 আছে, এদিকে একটা। এখানে -1 আছে না? ও সরি, মাইনাস হবে তো, হ্যাঁ +2 হয়ে যাবে, সরি। দাঁড়াও এক সেকেন্ড, মাইনাস অফ মাইনাস, ইয়েস +2 হবে। may not be conserved, interaction may be weak, মেবি উইক ইন্টারঅ্যাকশন, মেবি উইক এই জন্য বলছি, দেখো নর্মালি স্ট্রং তো হচ্ছে না, কিন্তু আমরা জানি না রিঅ্যাকশনটা অ্যালাউড কিনা, এখনো আমরা জানি না রিঅ্যাকশনটা অ্যালাউড কিনা, তাই জন্য আমরা বলছি মেবি উইক। ঠিক আছে তো? এবার আইসোস্পিনটা কি আমরা, আচ্ছা এক কাজ করো, যখনই দেখবে যে এরকম উইক ইন্টারঅ্যাকশন, আইসোস্পিনটাকে আমি একবার দেখে নেব। i3 কম্পোনেন্টটা কিরাম আছে চলো দেখা যাক। কে কি ছিল প্রথমটা? কে মাইনাসের ক্ষেত্রে i3 হচ্ছে -1/2, আর প্রোটনের ক্ষেত্রে +1/2, i3 -1/2, প্রোটনের ক্ষেত্রে +1/2। তাহলে i3 কে মাইনাসের ক্ষেত্রে কত হচ্ছে? -1/2, আর প্রোটনের ক্ষেত্রে i3 হচ্ছে +1/2। আর এইদিকে তারপরে আমার কি ছিল? k0 ছিল, আর k0 এর ক্ষেত্রে আমার i3 হচ্ছে -1/2, আর নিউট্রনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আমার -1/2, দুজনের ক্ষেত্রেই -1/2 হচ্ছে। i3 দুজনের ক্ষেত্রেই -1/2 হচ্ছে, i3 -1/2। তাহলে ডেল্টা i3 কি হচ্ছে? -1/2 -1/2 -1/2 +1/2, তাহলে আমার এটা 0 হয়ে গেল প্রথমটা।
আর এইখানটায় আমার দুটো মাইনাস হাফ আছে, তাহলে আমার হয়ে গেল এটা -1, রাইট? তাহলে অবভিয়াসলি দ্য রিয়াকশন ইজ উইক, ইন্টারঅ্যাকশন ইজ উইক, এটা তো বোঝাই যাচ্ছে। I3 কনজার্ভ না হওয়া মানে কি? এটা কনফার্ম যে ইন্টারঅ্যাকশনটা উইক হচ্ছে, কারণ I3 উইক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে এখানটা দেখো ফার্স্টে আমি লিখেই দিয়েছি যে I3 will not be conserved in weak reaction। তো উইক রিয়াকশন চেক করার একমাত্র উপায় হচ্ছে I3 কনজার্ভ থাকছে কিনা। তো এখানটায় আমরা দেখছি যে I3 টা কনজার্ভ হচ্ছে না, তার মানে অবভিয়াসলি রিয়াকশনটা উইক। এবার লাস্ট একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে স্ট্রেঞ্জনেসটা চেক করতে হবে। স্ট্রেঞ্জনেস চলো চেক করা যাক। প্রথম K0 এর জন্য K মাইনাসের জন্য স্ট্রেঞ্জনেস কত বলো? K মাইনাসের জন্য স্ট্রেঞ্জনেস কত? -1, রাইট? তাহলে স্ট্রেঞ্জনেস K মাইনাসের জন্য -1। আর তারপরে কি আছে? প্রোটন, প্রোটনের জন্য স্ট্রেঞ্জনেস 0 হয়, খেয়াল রাখবে। প্রোটন আর নিউট্রনের জন্য স্ট্রেঞ্জনেস 0 হয়, দেখে নিতে পারো। প্রোটন আর নিউট্রনের জন্য স্ট্রেঞ্জনেস 0। আর তাহলে আমার আরেকটা পড়ে রয়েছে K0, যার জন্য স্ট্রেঞ্জনেস হচ্ছে +1। K0 এর জন্য স্ট্রেঞ্জনেস হচ্ছে +1। তাহলে এইখানটা একবারে লিখলাম, প্রোটনের জন্য স্ট্রেঞ্জনেস কি হবে? প্রোটনের জন্য স্ট্রেঞ্জনেস হয়ে যাচ্ছে 0। তারপর আমার কি বেরিয়ে আসছে? আমার এখানটায় K0 বেরিয়ে আসছে। K0 এর জন্য আমরা দেখলাম স্ট্রেঞ্জনেস হচ্ছে +1। আর লাস্টে নিউট্রন আছে, নিউট্রনের জন্য আমরা দেখলাম স্ট্রেঞ্জনেস কত? নিউট্রনের জন্য স্ট্রেঞ্জনেস 0। তাহলে এখানটায় আমি 0 বসিয়ে দিলাম। তাহলে ডেল্টা এস কত হচ্ছে দেখো, ডেল্টা এস ইকুয়ালস টু 1 + 0 -1 + 0। কত হচ্ছে দেখো তো? +2 হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো এই জায়গাটায় দেখো, অ্যাজ সিলেকশন রুল ফর weak interaction is delta S equals to 0 or ±1, and here we get delta S equals to +2. Hence this interaction is not allowed. খুব ইম্পর্টেন্ট, এই ইন্টারাকশনটা অ্যালাউড হচ্ছে না, এই ইন্টারাকশনটা অ্যালাউড হচ্ছে না। বোঝা গেল কেসটা কি হলো? বলো এই জায়গাটা। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। এই সিলেকশন রুল বলে দিয়েছে যে উইক ইন্টারাকশনের ক্ষেত্রে ডেল্টা এস আইদার 0 হবে বা +-1 হবে। এখানে দেখা যাচ্ছে +2, আচ্ছা এখানে +2, মাইনাসটা হবে না। তাহলে ইন্টারাকশন ইজ নট অ্যালাউড। তাহলে কি কি চেক করলাম দেখো। নর্মালি ফার্স্ট অফ অল এক্সাক্ট গুলো চেক করব, যেগুলো এক্সাক্ট কনজারভেশন ল, ওগুলো তো মানতেই হবে। তারপর হাইপার চার্জ দেখলাম যে কনজার্ভ হচ্ছে না। হাইপার চার্জ কনজার্ভ না হওয়া মানে উইক ইন্টারাকশন হতে পারে, ফার্স্ট জিনিস। আইসোস্পিনও কনজার্ভ হচ্ছে না। আইসোস্পিন কনজার্ভ হচ্ছে না মানে গ্যারেন্টিড উইক ইন্টারাকশন, কারণ উইক ইন্টারাকশনে আইসোস্পিন কনজার্ভ থাকে না। এবার আমরা চেক করব স্ট্রেঞ্জনেস। স্ট্রেঞ্জনেস চেক করতে গিয়ে আমি দেখলাম স্ট্রেঞ্জনেস আমার এখানটায় গ্রেড +1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। যদি স্ট্রেঞ্জনেসটা চেঞ্জ অফ স্ট্রেঞ্জনেস +1 এর থেকে বেশি বা -1 এর থেকে কম হয়, তাহলে ইন্টারাকশন নট অ্যালাউড। আইদার স্ট্রেঞ্জনেসের চেঞ্জটা 0 হবে মানে কনজার্ভ হবে স্ট্রেঞ্জনেস, অর ম্যাক্সিমাম চেঞ্জটা হবে -1 বা +1। +1 এর বেশি বা -1 এর কম যদি হয় স্ট্রেঞ্জনেসের চেঞ্জটা, তাহলে ইন্টারাকশনটা অ্যালাউড নয়। এই জিনিসটা এইভাবে আমাদেরকে চেক করে করে যেতে হবে। চলো আরেকটা দেখানো যাক, পরের আরেকটা এক্সাম্পল দেখি। নাম্বার 3 pi minus plus p plus proton giving sigma 0 plus n0, sigma 0 plus n0। চলো করা যাক। পাই মাইনাসের ক্ষেত্রে আচ্ছা সব শুরু থেকেই করা যাক। সবার আগে দেখবো পাই মাইনাসটি কি। আচ্ছা পাইটা কি, পাইটা কি জিনিস বলো? মেসন। মেসন মানে বোসন।
মানে বোসন ফার্মিয়ন, মেসন তো বোসন। আর সিগমাটা কি? এটা ফার্মিয়ন। হুম, বোসন। সিগমা বোসন, সিগমা কোথায় আছে? সিগমা হাইপার। ফার্মিয়ন না? হ্যাঁ ফার্মিয়ন তো, ফার্মিয়ন, ঠিক আছে। আচ্ছা। তাহলে সিগমা হচ্ছে ফার্মিয়ন। আর এইটা কি আছে? এনটাও ফার্মিয়ন। স্পিন নট কনজার্ভড, হেন্স নট অ্যালাউড। এক ঝটকায় বেরিয়ে গেল। আর তাহলে বাকি কিছু করতে হবে না। তাও তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানটায় আমার আরেকটা জিনিস কনজার্ভ হবে না, সেটা হচ্ছে ব্যারিয়ন নাম্বার। এটা আবার কি? এটা আমার ব্যারিয়ন, পরেরটাও ব্যারিয়ন, সরি প্রথমটা যেটা সেটা হচ্ছে মেসন, পাই মেসন, ব্যারিয়ন নাম্বার 0। তারপরেরটা আমার ব্যারিয়ন 1 +1, এটা আমার সিগমা মেসন +1, সিগমা হাইপরন মানে ব্যারিয়ন +1। আর নিউট্রন সেটাও ব্যারিয়নের মধ্যে পড়ে +1। ডেল্টা বি ইকুয়ালস টু আমার এখানটায় কত হচ্ছে? 1 +1, +1। নট কনজার্ভ। এখানে তাহলে দেখো আমার স্পিনও কনজার্ভ হচ্ছে না, ব্যারিয়ন নাম্বারও কনজার্ভ হচ্ছে না, তো নট অ্যালাউড, রিঅ্যাকশন ইজ নট অ্যালাউড। তোমরা দুটো দেখিয়ে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে, জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো। আচ্ছা আরেকটা স্পেশাল কেস দেখাবো, স্পেশাল কেস একটা দেখাবো, স্পেশাল কেস। এটা তোমাদের করিয়ে দিচ্ছি কারণ এটা একটা স্পেশাল কেসের মধ্যে পড়ে। চেক, এরপরের গুলো তোমরা পারবে। চেক whether the reaction is allowed or not। এই রিঅ্যাকশনটা অ্যালাউড কিনা। পাই মাইনাস প্লাস প্রোটন will give lambda 0 প্লাস পাই 0, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশাল কেস। আর অবভিয়াসলি তাই জন্য ইম্পর্টেন্ট, দেখবে, খেয়াল রাখবে। কি আছে দেখো, পাই মাইনাস প্লাস পি প্লাস lambda 0 plus pi 0। In this reaction, in this interaction, pi meson pi mesons are involved, pi mesons are involved, and the interaction is not a decay। এখানে আমি একটা কমেন্ট লিখছি, decay are generally, or decay is generally weak interaction, আর decay যেটা সেটা is generally weak interaction। এই যে নিউট্রন যেটা ডিকে হয়ে যাচ্ছে না প্রোটন আর ইলেকট্রনের মধ্যে, সেটা একটা উইক ইন্টারঅ্যাকশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো ডিকে কে নরমালি উইক ইন্টারঅ্যাকশন, কিন্তু এইটা কিন্তু ডিকে হচ্ছে না, একটা পার্টিকেল ভেঙে অনেকগুলো পার্টিকেল হচ্ছে না, দুটো পার্টিকেল ইন্টারঅ্যাক্ট করে আরো দুটো পার্টিকেল বানাচ্ছে, তার মধ্যে পাই মেশন আছে। এবার পাই মেশন থাকলে কি হয়ে যাবে? হেন্স ইট মাস্ট বি আ স্ট্রং ইন্টারঅ্যাকশন। খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা খেয়াল রাখবে। যেহেতু পাই মেশন ইনভলভ রয়েছে, এটা স্ট্রং ইন্টারঅ্যাকশনের মধ্যে পড়ে যাচ্ছে।
পাই মেসন ইনভলভ থাকলে এটা আমার স্ট্রং ইন্টারাকশনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই অবধি পেয়ে গেলাম। এইটা আমি কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। এবার আমরা চেক করব কোয়ান্টাম নাম্বারগুলো। ঠিক আছে, তো হয়েছে, পরের পেজে যাই। খেয়াল রাখবে পাই মেসন থাকা মানেই স্ট্রং ইন্টারাকশন হচ্ছে, যদি ডিকে না হয়। এখানে ডিকে হচ্ছে না, তো এটা স্ট্রং ইন্টারাকশনের মধ্যে পড়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস চেক করতে পারবে, আইসোস্পিনটা চেক করে দেখবে। আইসোস্পিন যদি চেক করে, নর্মালি পাই মেসন এটা দেখার দরকার নেই, কারণ এটা আমার ডিকে নয়, তো তাই জন্য এটা আমার স্ট্রং ইন্টারাকশনই হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না এটা। এবার আমরা করব কি, এবার আমরা চেক করব কনজারভেশন লস গুলো। তাহলে আরেকবার লিখছি, পাই মাইনাস প্লাস পি গিভিং ল্যামডা জিরো প্লাস পাই জিরো। কোনটা কি, পাই মেসন, মেসন মানে বোসন, আর এটা হচ্ছে ফার্মিয়ন, এটাও ফার্মিয়ন, ল্যামডা হাইপারন। ল্যামডা হাইপারনের মধ্যে পরে দেখে নাও, এই যে এখানে ল্যামডা আছে, হাইপারনস, হাইপারনস আর ফার্মিয়নস। আর পাই আবার মেসন, তার মানে এটাও একটা বোসন। তো ফার্মিয়ন বোসন, বোসন ফার্মিয়ন, তার মানে স্পিন কনজার্ভ আছে। স্পিন কেন কনজার্ভ হচ্ছে বুঝতেই তো পারছো আশা করি। কিউটা দেখো, কিউ হচ্ছে -1 +1 0 0, ডেল্টা কিউ ইকুয়ালস টু 0, কনজার্ভ। আর এখানটায় দেখো লেপটন নেই, তো লেপটন কাউন্ট করা দরকার নেই, ব্যারিয়ন কাউন্ট করব। ব্যারিয়ন নাম্বার, পাই হচ্ছে মেসন, তো ব্যারিয়ন নাম্বার 0, প্রোটন হচ্ছে ব্যারিয়ন, তাই ব্যারিয়ন নাম্বার +1, ডেল্টা এই ল্যামডা যেটা ল্যামডা 0 সেটাও একটা ব্যারিয়ন, তাহলে ব্যারিয়ন নাম্বার +1, পাই হচ্ছে বোসন মেসন, তাহলে ব্যারিয়ন 0। তাহলে এখানেও দেখো ডেল্টা বিও আমার কি হয়ে যাচ্ছে 0, কনজার্ভ, ব্যারিয়ন নাম্বারও কনজার্ভ আছে। চার্জ, স্পিন, লেপটন নাম্বার তিনজনই কনজার্ভ হয়ে গেছে, অ্যাপ্রক্সিমেট গুলো কনজার্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো লেপটন নাম্বার চেক করছি না, কারণ একটাও লেপটন ইনভলভড নেই। যদি একটা লেপটন ইনভলভ থাকতো তাহলে লেপটন নাম্বার চেক করতে হতো। নেক্সট চলে যাচ্ছি কিসে, এবার চলে যাচ্ছি অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লতে। সবার আগে এবার দেখো, একটা বেস্ট উপায় হচ্ছে যে হাইপার চার্জ আইসোস্পিন না করে, বেস্ট হচ্ছে তুমি দেখো স্ট্রেঞ্জনেস যেটা আছে, স্ট্রেঞ্জনেস আমার হাইপার চার্জের সাথে আমার মানে রেখেছে আর কি, সম্পর্ক রয়েছে, হাইপার চার্জের সাথে স্ট্রেঞ্জনেসের একটা সম্পর্ক আছে। তো সেই পরিস্থিতিতে তুমি বেস্ট হচ্ছে ফার্স্ট যেটা বার করবে সেটা স্ট্রেঞ্জনেস বার করবে, তাহলে তোমার কাজ অনেক কমে যাবে। স্ট্রেঞ্জনেসটাকে ফার্স্ট বার করার চেষ্টা করো। আচ্ছা, পাই মেসনের স্ট্রেঞ্জনেস কত দেখা যাক, চলো। পাই মেসন, পাই কি ছিল, পাই মাইনাস ছিল, তাই তো। পাই মাইনাসের স্ট্রেঞ্জনেস হচ্ছে 0। আবার একটা জিনিস দেখো, প্রোটনের স্ট্রেঞ্জনেসও 0, তাহলে পাই মাইনাসের স্ট্রেঞ্জনেস 0 প্লাস প্রোটন যেটা আছে, প্রোটনের স্ট্রেঞ্জনেসও 0। সব স্ট্রেঞ্জনেসটা চেষ্টা করবে তুমি হাইপার চার্জ বা ইয়ে বার করার আগে বার করে নেওয়া। নেক্সট ল্যামডা ফার্মিয়ন, ল্যামডা হাইপারন আছে, আর পাই মেসন আছে। পাই মেসনটা তো 0ই হবে, আমরা চেক করেই নিয়েছি। পাই মেসনের স্ট্রেঞ্জনেস যতগুলো পাই আছে দেখো, পাই মাইনাস, পাই 0 আর পাই প্লাস, সকলের স্ট্রেঞ্জনেস 0। ল্যামডাটার বার করতে হবে, ল্যামডা হাইপারন। এই দেখো ল্যামডা এখানটায় রয়েছে, হাইপারনের ডায়াগ্রামটায়, এখানে ল্যামডা 0 আছে, ল্যামডা 0 স্ট্রেঞ্জনেস -1, ল্যামডা 0 স্ট্রেঞ্জনেস হচ্ছে -1। তাহলে এখানটায় আমি লিখতে পারি s ইকুয়ালস টু -1। তাহলে ডেল্টা স্ট্রেঞ্জনেস কত, ডেল্টা এস হচ্ছে মাইনাস, হ্যাঁ আফটার মাইনাস বিফোর, তো তাহলে এটা আমার হয়ে যাচ্ছে -1। ঠিক আছে, দ্যাট ইজ নট কনসার্ভড। বাট এবার এখানটা এসে যাচ্ছে আমার ডিফারেন্সটা, এখানে আমি জিনিসটাকে লিখতে পারি, বাট সিন্স দ্য ইন্টারাকশন ইজ স্ট্রং ইন্টারাকশনটা কিন্তু স্ট্রং ইন্টারাকশন, যেহেতু আমার পাই ইনভলভ রয়েছে, is strong interaction and strangeness must be conserved in strong interaction. This interaction
is not possible বা not allowed, not possible বলবো না, not allowed. সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বুঝতে পারলে? তাই জন্য এটাকে বলেছিলাম স্পেশাল কেস। এই ইন্টারাকশনটা নট অ্যালাউড বা ফরবিডেন, কারণ কি প্রথমত পাই ইনভলভ আছে মানে এটাকে স্ট্রং ইন্টারাকশন হতে হবে, কিন্তু এখানটা আমরা কি দেখছি যে ইন্টারাকশনটাতে কি আমরা দেখছি যে স্ট্রেঞ্জনেস কনজার্ভ থাকছে না, তাহলে অটোমেটিক্যালি বোঝাই যাচ্ছে যে এটা আমার উইক ইন্টারাকশনের কেস হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এটা স্ট্রং ইন্টারাকশন আর স্ট্রেঞ্জনেস কনজার্ভ হচ্ছে না, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে রিয়াকশন ইজ নট অ্যালাউড। ঠিক আছে? তো চলো আরো এই অবধি বলো, ক্লিয়ার হয়েছে? এই কোশ্চেনটা ক্লিয়ার কিন্তু এই হয়েছে? যে প্রথমে লেখা ছিল দিস ইন্টারঅ্যাকশন মাস্ট বি আ স্ট্রং হ্যাঁ, কারণ ইন্টারঅ্যাকশন। পাই ইনভলভ আছে, তাই মাস্ট বি স্ট্রং। এটা স্ট্রং হতেই হবে যেহেতু পাই, কারণ পাই হচ্ছে মেডিয়েটার্স অফ স্ট্রং ইন্টারাকশন। এটা আগে ধরা হয়েছিল, পরে সেটাকে গ্লু অন করা হলো, কিন্তু স্ট্রং ইন্টারাকশনে পাই ইনভলভ থাকে। আর গামা ইনভলভ যদি নিউ ইনভলভ থাকে, কি বলে, নিউট্রিনো যদি ইনভলভ থাকে, তাহলে বুঝে যাবে যে ওটা আমার ইলেকট্রোম্যাগনেট উইক ইন্টারাকশন। এটা হচ্ছে জেনারেলি পাই স্ট্রং, গামা ইলেকট্রোম্যাগনেটিক, আর নিউ উইক। এইটা একটা তোমরা মাথায় রাখতে পারো, এটা না, এইটাই জেনারেলি এটাই হয়। পাই থাকা মানে স্ট্রং ইন্টারাকশন, নিউ থাকা মানে কি বলে ইলেকট্রোম্যাগনেটিক, আর সরি গামা থাকা মানে ইলেকট্রোম্যাগনেটিক, আর নিউ থাকা মানে উইক ইন্টারাকশন। নর্মালি এটাই হয়। এবার এটা মানে দেখো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, কিন্তু যেমন ধরো অনেক ক্ষেত্রে হয়তো মিউ বেরোচ্ছে না কিন্তু সেটা উইক ইন্টারাকশন হলো, যদি তুমি দেখো আইসোস্পিন কনজার্ভ। অ্যাকচুয়ালি চেক করার উপায় হচ্ছে কিন্তু তোমাকে ওই সব কনজারভেশন ল গুলো লাগিয়ে লাগিয়ে দেখতে হবে, কিন্তু এটা একটা রুল যেটা তুমি মাথায় রাখতে পারো যে পাই বেরোলে স্ট্রং ইন্টারাকশন, গামা ফোটন বেরোলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, আর মিউ বেরোলে উইক ইন্টারাকশন। এটা জেনারেলি হয়, সবসময় কিন্তু এটা অ্যাকিউরেট নয়, জেনারেলি এটাই হয়। ঠিক আছে? তো বলো এই অবধি ক্লিয়ার? চলো তাহলে কিছু আরো প্রবলেমস করাই এটা রিলেটেড। স্যার হ্যাঁ বলো। কোনো ইন্টারাকশনে দেখা গেল পাই থাকলো এবং ওর স্ট্রেঞ্জনেসও ওখানে মানে ডেলএসও জিরো হয়ে গেল, মানে তাহলে কনজার্ভ থাকলো, অবভিয়াসলি স্ট্রং কিন্তু অ্যালাউড এন্ড স্ট্রং ইন্টারাকশন, তাহলে তো কোনো অসুবিধা নেই। না, এবার আইসোস্পিন যদি ওখানে কনজার্ভড না হয় তাহলে তো সেক্ষেত্রে ওটা আবার উইক হবে। তোমাকে ধরতে হবে যে নট অ্যালাউড। ও, মানে পাইটা হার্ড এন্ড ফাস্ট যে স্ট্রংই হবে পাই থাকলে। এবার দেখো কেসটা হচ্ছে তাই হচ্ছে, তার কারণ হচ্ছে এটা বইয়ের এক্সাম্পল, তোমরা এটা বইতে দেখতে পারো, বইয়ের এক্সাম্পলে আছে। আর বইয়ের এক্সাম্পলে এইভাবেই করা রয়েছে যে এসটা মানে মানে রিয়াকশনটা স্ট্রং ইন্টারাকশন, তাই জন্য এটাকে আমরা করতে পারবো না, তাই ফরবিডেন করে দিয়েছে। না, আপনি বললেন না ওই যে মানে মানে রুল গুলো কাজে লাগাতে হবে আমাদের, তাই জন্যই এই কোশ্চেনটা করবো আর কি, মানে সেই যে হিসাবেই পাইটা হচ্ছে। থাকলে তাহলে স্ট্রংই হবে, তাই তো, মানে এইটা পাইটা বোঝাচ্ছে। নরমালি মেডিয়েটার্স অফ স্ট্রং ইন্টারাকশন, মানে পাইয়ের জন্যই ওকে, স্ট্রং ইন্টারাকশনটা নরমালি দেখা যায় হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে, পরে এগুলো বলবো তোমাদের। ওকে স্যার। আপাতত জিনিসগুলো এই স্পেশাল কেসটা এই জন্য করে রাখলাম, এটা তোমরা দেখবে এই প্রবলেমটা যেটা আছে, এটা তোমরা দেখবে বইয়েতে করা আছে, বইয়ের এক্সাম্পলে করা রয়েছে, তাই জন্য এটাকে করালাম পার্টিকুলারলি, আর বইয়ের ঠিক এক্সাম্পল আছে। তো দেয়। চলো এবার কিছু আমি এক্সাম্পলেরই প্রবলেমস করাচ্ছি, সেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কিভাবে করতে হবে সেটা দেখে রাখো। একটা হচ্ছে এইটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন of Xi minus in the following strong interaction. এবার দেখো Xi minus এর আইসোস্পিনটা আমরা ওই চার্ট থেকে বার করতে পারি মাইনাস হাফ, চার্ট থেকে আমরা বার করতে পারি মাইনাস হাফ আইসোস্পিনটা,
কিন্তু এখানটায় বলেছে এই রিয়াকশন থেকে আমাকে বার করতে হবে আইসোস্পিনের মানটা। এইটা রিয়াকশনটা দিয়ে দিয়েছে, পাই প্লাস এন মাইনাস জাই মাইনাস প্লাস কে প্লাস প্লাস কে প্লাস, দুটো কে প্লাস বেরোচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিয়াকশনটা। তাহলে এইটাতে আমি কি এরম যদি রিয়াকশন দেয় তখন আমি কি করব? এবার দেখো এখানটায় কিন্তু আমাকে দেখতে হচ্ছে না যে এটা অ্যালাউড কি নট অ্যালাউড, তো সেই অনুযায়ী আমাকে কিন্তু চেক করার দরকার নেই, সবগুলো মিলিয়ে মিলিয়ে চেক করার দরকার নেই। এখানে আমাকে শুধু বার করতে হবে থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। আর কি বলে দিয়েছে যে ইন্টারাকশনটা স্ট্রং ইন্টারাকশন, দেখো পাই প্লাস ইনভলভ আছে, এটা বলে দিয়েছে স্ট্রং ইন্টারাকশন। তো এখানটায় আমরা এইভাবে বলবো অ্যাজ, আচ্ছা আইসোস্পিন, এবার বলো থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন স্ট্রং ইন্টারাকশনে কনজার্ভ থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার থাকবে। হ্যাঁ, তো অ্যাজ থাকবে। থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন এইভাবে লিখতে হবে, অফ আইসোস্পিন is conserved in strong interaction hence থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন যেহেতু আমার কনজার্ভ থাকছে, হেন্স let I3 be the third component of isospin of xi minus। দেন এবার তুমি এই রিয়াকশনটার নিচে প্রত্যেকগুলো আইসোস্পিন কম্পোনেন্ট গুলো লিখতে থাকো। এদের আইসোস্পিনের কম্পোনেন্ট কত হবে? পাই এর আইসোস্পিন কম্পোনেন্ট হচ্ছে আমার +1, রাইট? এন এর হচ্ছে আমার -½ এটার হচ্ছে I3, এইটার হচ্ছে কে প্লাসের ক্ষেত্রে আমার কত হবে? কে প্লাসের ক্ষেত্রে আমার আইসোস্পিন কম্পোনেন্ট হবে ½ +½ আর দুটো কে আছে, তাহলে এটাও আমার +½ এইটা হচ্ছে আমার আইসোস্পিনের কম্পোনেন্ট। ডেল্টা I3 কি হবে? ডেল্টা I3 equals to 0 as I3 is conserved। যেহেতু I3 টা কনজার্ভ তাই ডেল্টা I3 0 হবে। তাহলে ডেল্টা I3 এর ভ্যালুটা এবার বসাও। রিয়াকশনের পরে কি আছে? I3 +½ +½ বুঝতে পারলে তো? উল্টো করে করতে হবে আর কি, মাইনাস +1 -½ ইকুয়ালস টু 0। এখান থেকে আমাকে I3 বার করতে হবে। বুঝতে পারলে কি করলাম? দেখো -½ বেরিয়ে গেল। কি করলাম বুঝতে পারলে? প্রত্যেকগুলোর এইটার বার করতে বলেছে, তাই আমি ধরে নিলাম যে এই জাই মাইনাসের আইসোস্পিন হচ্ছে I3। বাকিগুলোর আমি আইসোস্পিনের মানগুলো আমি দেখে দেখে বসালাম, এই চার্ট দেখে দেখে বসালাম। এই দেখো পাই প্লাসের কোথায়? পাই প্লাসের দেখো আইসোস্পিন হচ্ছে 1 +1, এন এর আইসোস্পিন হচ্ছে -½ আর কে প্লাসের আইসোস্পিন হচ্ছে +½ সেইভাবে আমি দেখে দেখে বসিয়ে দিলাম। শুধু এখানে I3 রেখেছি। এবার কি এটা কি টাইপের ইন্টারাকশন? স্ট্রং ইন্টারাকশন। স্ট্রং ইন্টারাকশনে কি হবে? আইসোস্পিন কনজার্ভ থাকবে, মানে ডেল্টা I3 0 হবে। ডেল্টা I3 টা কি? এই তিনটে প্লাস মাইনাস এই দুজন। তাহলে এই দেখো I3 +½ +½ মাইনাস +1 -½ ক্যালকুলেট করলে আমার I3 কত বেরোলো? ½ তাহলে আইসোস্পিন অফ, হেন্স থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন অফ, এটা কি ছিল? থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন অফ, এটা কার? অফ জাই মাইনাস ইজ -½ বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, চলো আরেকটা এরকম এক্সাম্পলের প্রবলেম করাচ্ছি। এই দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ইন্টারাকশন। The type of
the following interaction from the conservation laws. দিয়ে দিয়েছে সিগমা জিরো, এটা আমাকে দিচ্ছে ল্যামডা জিরো প্লাস গামা ফোটন। আচ্ছা, এবার প্রথমত হচ্ছে এখানে গামা ফোটন আছে মানে একমাত্র বোঝাই যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, তাও আমরা একটুখানি সার্চ করবো জিনিসটা। টাইপ অফ ইন্টারাকশন যদি আমায় চেক করতে বলে তো বেটার হচ্ছে স্টার্ট করা আমাকে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস দিয়ে। যদি আমাকে টাইপ অফ ইন্টারাকশন আমাকে চেক করতে বলে তো আমরা স্টার্ট করব উইথ অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস। কি কি আছে? আমার হাইপার চার্জ আছে, স্ট্রেঞ্জনেস আছে, হাইপার চার্জ আছে আর I3 আছে। তাহলে হাইপার চার্জ কত হচ্ছে? কারণ দেখো কেন আমি হাইপার চার্জ দিয়ে স্টার্ট করছি, কেন আমি অ্যাপ্রক্সিমেটস দিয়ে স্টার্ট করছি, কেন আমি ইয়ে দিয়ে করছি না, এক্সাক্ট দিয়ে করছি না? কারণ আমাকে এখানে জিজ্ঞেস করেনি যে অ্যালাউড কিনা। অ্যালাউড কিনা দেখতে গেলে, আচ্ছা এই কথাটা আমি লিখেই রাখি, as only approximate conservation laws, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, conservation laws may vary for different type of interactions different types of interaction here we start checking the approximate laws only. Vesan laws only. এইটা জাস্ট মনে রাখার জন্য যে যেহেতু আমাকে এখানে বলেনি অ্যালাউড কিনা, অ্যালাউড হচ্ছে কিনা দেখতে গেলে আমাকে শুরু থেকে সব চেক করতে হবে, কিন্তু এখানটায় আমাকে শুধু দেখতে হবে যে কি টাইপ, তো সেটার জন্য আমাকে অ্যাপ্রক্সিমেট গুলো চেক করলেই হবে। তাহলে চলো আরেকবার লিখছি, জিরো ল্যামডা জিরো, সিগমা জিরো ল্যামডা জিরো গামা। তাহলে হাইপার চার্জ চেক করব, হাইপার চার্জ আগে চেক করব। ওয়াই এর ভ্যালু কত? সিগমা জিরোর জন্য ওয়াই এর ভ্যালু দেখা যাক, সিগমা জিরোর জন্য ওয়াই এর ভ্যালু 0, আর ল্যামডা জিরোর কত? ল্যামডা জিরোরও 0। আর আরেকটা কি আমার গামা ফোটন, গামা ফোটনের ক্ষেত্রেও কিন্তু আমার হাইপার চার্জ বা কিছু থাকবে না, তাহলে এইটাও 0, এটার জন্য 0, গামা ফোটনের জন্য হাইপার চার্জ 0। খেয়াল রাখবে গামা ফোটন যেহেতু আমার ওই গ্রুপের মধ্যে নেই, ওর জন্য সব নাম্বার 0ই হবে। গামা ফোটনের আইসোস্পিনও 0 হবে, হাইপার চার্জও 0 হবে, চার্জলেস তো হাইপার চার্জও 0 হবে, আবার ওই কি বলে স্ট্রেনলেসও 0 হবে। তো হাইপার চার্জ লিখলাম। এরপর কি আছে? আইসোস্পিন I3টা চেক করব, থার্ড কম্পোনেন্ট। খেয়াল করো এটার ক্ষেত্রে আইসোস্পিনটাও আমার 0 আছে, দুজনের ক্ষেত্রেই তুমি চেক করে দেখতে পারো। ল্যামডা আর সিগমা একসাথেই আছে, আইসোস্পিন কম্পোনেন্ট I3 কম্পোনেন্টও 0, আর গামা ফোটনের জন্য 0ই হবে, গামা ফোটনের জন্য 0, তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0। নেক্সট আমার কি চেক করব? স্ট্রেঞ্জনেস চেক করব। স্ট্রেঞ্জনেসটা চলো চেক করা যাক। এই দুজনেরই -1, আর গামা ফোটনের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস 0 হয়। এটার ক্ষেত্রে -1, এটার ক্ষেত্রে -1, গামা ফোটনের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস 0। তাহলে এখানটায় অবভিয়াসলি দাস ডেল্টা y ইকুয়ালস টু 0, ডেল্টা I3 ইকুয়ালস টু 0, আবার ডেল্টা S ইকুয়ালস টু 0। তাহলে এখানটায় আমার খেয়াল করে দেখো, এখানটায় আমার সবগুলো আমার বেরিয়ে আসছে। অ্যাজ অল দ্য অ্যাপ্রক্সিমেট conservation laws hold in this interaction, it is either
strong or electromagnetic? তারপরের লাইনে লিখবে and as gamma photon is involved, it is electromagnetic. বইতে এটা একটু অন্যভাবে দেওয়া রয়েছে, সেটা টাইম দেওয়া রয়েছে, সেই টাইমটা দেখে এবার ওই টাইমটা ব্যাপারটা আমিও বুঝতে পারলাম না। তো যাই হোক, আমার বেস্ট হচ্ছে মাথায় রাখবে যে গামা ফোটন থাকা মানে ইলেকট্রোম্যাগনেটিকই হয় জেনারেলি। as gamma photon is involved, hence it is electromagnetic. তো ইন্টারঅ্যাকশনটা কি টাইপের ইন্টারঅ্যাকশন হয়ে গেল? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন কনফার্ম হয়ে গেল। কারণ কি, প্রথমত সব অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস গুলো কনজার্ভ থাকছে, যেটা কার ক্ষেত্রে হয়? একমাত্র স্ট্রং আর ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে হয়। তারপর আমি কি দেখছি? গামা ফোটন ইনভলভ হচ্ছে। একই রকম ভাবে যদি পাই দেখতাম ইনভলভ আছে, আমি লিখে দিতাম যে ইট ইজ ডেফিনেটলি স্ট্রং ইন্টারঅ্যাকশন। বুঝতে পারলে? হ্যালো? স্যার বুঝেছি। আচ্ছা চলো, এইটা হলো তাহলে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটা আগের বার এসেছে। আইডেন্টিফাই দ্য আননোন। এটা এক্সাম্পলের অঙ্ক আগের বার দিয়ে দিয়েছিল, দেখবে কোশ্চেনে আছে আননোন পার্টিকেল, বেশ বড় প্রশ্ন হয়েছিল, ইন দ্য রিঅ্যাকশন given below. Number 1, mu minus plus p will give 0 plus, এখানটা ফাঁকা আছে। নাম্বার 2, pi minus plus p will give k0 plus। ওকে চলো, এটা আমার এসেছে আগের বার। এটা আগেরটা কোন বছর ছিল? 2020-21। আগের বারের কোশ্চেন এটা। চলো দেখা যাক কি করে করতে হবে। স্টার্ট করি। নাম্বার 1, mu minus plus p will give নিউট্রন। নিউট্রনটাকে এখানে এইভাবে 10 লিখেছে, প্লাস আননোন পার্টিকেলটা আমি জানি না। আচ্ছা, এটার ক্ষেত্রে আমার চার্জ দেখো কনজার্ভ হতে হবে। এখানে আমার ডেল্টা কিউ কত? ডেল্টা কিউ হচ্ছে -1, ডেল্টা কিউ হচ্ছে +1, ডেল্টা কিউ হচ্ছে 0। তাহলে অবভিয়াসলি তাহলে এইটাকে কি হতে হবে? টু কনজার্ভ চার্জ, দ্য আননোন, বলো আননোন পার্টিকেলের চার্জ কি হতে হবে বলো? 0ই হতো। ভেরি গুড। আননোন পার্টিকেল must have charge 0। তাহলে আমার একটা নিউট্রাল পার্টিকেল রয়েছে, এটা আমরা জেনে গেলাম এখান থেকে, কনজারভেশন অফ চার্জ থেকে। এবার দেখো আমার এখানে কি ব্যারিয়ন ইনভলভ আছে? ব্যারিয়ন ইনভলভ, লেপটন বা ব্যারিয়ন কিছু ইনভলভ আছে? আচ্ছা, প্রোটন আর নিউট্রন তো আচ্ছা, আছে। লেপটন ইনভলভ আছে। কি লেপটন আছে? মিউটা একটা লেপটন, মিউ মাইনাস, এটা একটা লেপটন, রাইট? এবার লেপটন আমার যেহেতু ইনভলভ রয়েছে, এবার এখানে আমার প্রশ্ন হচ্ছে যে লেপটন নাম্বারকে কনজার্ভ হতে হবে। লেপটন নাম্বারটা চেক করা যাক। মিউ মাইনাসের লেপটন নাম্বার কত? আচ্ছা, এটা হচ্ছে অবভিয়াসলি ইলেকট্রন লেপটন নাম্বার নেওয়া যাবে না, এটাকে মিউ1 লেপটন নাম্বার নিতে হবে। মিউ মাইনাসের লেপটন নাম্বার, মিউ1 লেপটন নাম্বার কি হবে? 1 +1, ইয়েস। প্রোটনের ক্ষেত্রে 0 0 নিউট্রনের ক্ষেত্রে 0 0 তাহলে কনজার্ভ হতে গেলে আননোন পার্টিকেলের মিউ1 লেপটন নাম্বার কি হতে পারে, কি হওয়া উচিত? +1 +1। এবার তুমি দেখো তাহলে আননোন পার্টিকেল, এবার কার কার মিউ1 লেপটন নাম্বার +1 আছে? চলে যাও ডায়াগ্রামে, কার কার মিউ1 লেপটন নাম্বার +1 আছে? অ্যান্টি পার্টিকেল গুলো। না, +1 অ্যান্টি পার্টিকেলের -1 হয়।
মিউ নিউট্রিনো হবে। দুজনই আছে, mu আইদার মিউ neutrino। মাইনাস হবে হুম। বা নিউ নিউ কি মিউ নিউ হবে, মিউ আর নিউট্রিনো এটাই তো হবে, ওটা তো জিরো অবভিয়াসলি চার্জ। অবভিয়াসলি। তাহলে এখানটা একটুখানি জাস্ট দেখো জিনিসটা তোমরা বুঝে গেছো, তাও আমি একটুখানি ইয়ে করার জন্য লিখে রাখছি যেহেতু ফার্স্ট টাইম এরকম করা হচ্ছে। টু কনজার্ভ লেপ্টন নাম্বার, the unknown particle must have mu1 lepton number plus 1, Le equals to plus 1. Now only mu minus and nu mu have Le equals to plus, sorry L mu, sorry Le লিখে ফেলেছি, L mu হবে plus 1, and as the unknown particle must be uncharged, hence it must be mu1 neutrino। বুঝতে পারলে কিভাবে করতে হবে জিনিসটা? হুট করে দেখলে না ঘাবড়ে যায় সকলে যে কি বাবা কি করে আমরা বার করব, আননোনটা কি করে ধরবো। একটু বুদ্ধি খাটালেই বেরিয়ে যাবে, খুব একটা কঠিন নয়। যখনই দেখলাম মিউ1 আছে, লেপটন আছে, তার মানে একটা লেপটন থাকতেই হবে, না হলে লেপটন নাম্বার কনজার্ভ হবে না। এবার লেপটন নাম্বার তিন রকম হয়, তাহলে মিউ1 এর জন্য মিউ1 লেপটন নাম্বারই থাকতে হবে। তো মিউ1 লেপটন নাম্বার কার কার 1 হয়, কার 1 হয়? একমাত্র দুজনেরই 1 হয়, একটা মিউ মাইনাসের 1 হয় আর একটা মিউ1 নিউট্রিনোর 1 হবে, অ্যান্টিপার্টিকেলদের -1 হয়ে যাবে। তাহলে এবার দেখো, তাহলে আমার দুটো পসিবিলিটিস আছে, আইদার মিউ মাইনাসই ফেরত পাবো বা ইলেকট্রন নিউট্রিনো ফেরত পাবো, সরি মিউ1 নিউট্রিনো ফেরত পাবো। এবার চার্জ কনজারভেশন থেকে আমরা কি দেখেছি? চার্জ কনজারভেশন থেকে দেখেছি যে আমার লাস্ট পার্টিকেলটা আনচার্জড হতে হবে, জিরো চার্জের হতে হবে। তাহলে কোনটা অপশন রইলো এই দুজনের মধ্যে, কে বাকি রইলো? অবভিয়াসলি মিউ1টাই, এই মিউ1 নিউট্রিনোটাই রয়ে গেল, সেটাই আমার অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো? এবার দেখলে তো, যদি তোমার এই টেবিল মুখস্থ থাকে, এই চারটা মুখস্থ থাকে, তাহলে তোমরা এইসব অঙ্ক ইজিলি করতে পারবে। তোমাদের রাফে মানে ডায়াগ্রামটা এঁকে নিতে হবে, তারপর সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে পারবে। এইটা মুখস্থ করলেই কেল্লা ফতে, এইটা আর এই দুটো ওয়েট ডায়াগ্রাম। চলো পরের কোশ্চেনে যাচ্ছি। এটা আগের বার এসে পর্যন্ত ছিল এই প্রশ্নটা। হ্যাঁ বলো। স্যার একটু লাস্টেরটা লেখা বাকি হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, এটা জাস্ট জিনিসটা যাতে বুঝতে পারো পরে পড়ে, তাই জন্য একবার লিখে দিলাম, না হলে তো তোমরা বুঝেই যাচ্ছ যে এটা অবভিয়াসলি দেখেই বোঝা যায়। আর অনেক সময় তুমি চাইলে আইডার হিসাবেও লিখে দিতে পারো, যদি তুমি বুঝতে না পারো কোন পার্টিকেল হবে, তাহলে আইডার আর নাইডার হিসাবেও লিখে দিতে পারো। হয়েছে স্যার। আচ্ছা চল পরেরটায় যাই। পরের রিয়াকশনটা কি ছিল? নাম্বার 2, নাম্বার 2টা কি ছিল দেখো, পাই মাইনাস প্লাস পি, এটা আমাকে দেবে নিউট্রন প্লাস, সরি পাই মাইনাস প্লাস পি এটা আমাকে দিচ্ছে কে জিরো প্লাস, পরেরটা দেওয়া নেই। তাহলে সবার আগে চার্জ আমরা দেখব। এটার ক্ষেত্রে কিউ হচ্ছে -1, কিউ +1, কিউ0। তাহলে টু কনজার্ভ চার্জ আমাকে কি হতে হবে বলো? The unknown particle must have
কি হতে হবে বলো কনজার্ভ করতে গেলে? জিরো হ্যাঁ, জিরো জিরো। জিরো জিরো তাহলে আনচার্জ পার্টিকেল হতে হবে, ফার্স্ট জেনে গেলাম। নেক্সট কি আছে এখানে? এবার দেখো এখানে লেপটন নেই, একটা ব্যারিয়ন আছে। আচ্ছা ব্যারিয়ন, তাহলে ব্যারিয়ন লাগাবো। হ্যাঁ চলো সেটাই দেখো, পাই হচ্ছে মেসন, ব্যারিয়ার নাম্বার 0। প্রোটন হচ্ছে ব্যারিয়ন, ব্যারিয়ার নাম্বার +1। কে হচ্ছে মেসন, ব্যারিয়ার নাম্বার 0। দাস টু কনজার্ভ ব্যারিয়ার নাম্বার, the unknown particle must be a baryon with b equals to +1। ব্যারিয়ন নাম্বার +1 হতে হবে আননোন পার্টিকেলে। তাহলে দেখো আনচার্জ ব্যারিয়ন হতে হবে, আনচার্জ ব্যারিয়ন হতে হবে। চলো চার্টে চলে যাও, ব্যারিয়নে চলে যাও। আনচার্জ ব্যারিয়ন কে কে হতে পারে? নিউট্রন আচ্ছা, দেখতে গেলে চলো আরেকবার যদি ভালো করে দেখি, আনচার্জ ব্যারিয়ন কিন্তু আমার এখানটায় রয়েছে নিউট্রন রয়েছে, আর এখানটায় আমার কি আছে, এই দুজন রয়েছে। আনচার্জ ব্যারিয়ন আমার এখানে 3জন আছে, ব্যারিয়নের ক্ষেত্রে আমার 4জন রয়েছে আনচার্জ ব্যারিয়ন। নিউট্রন আছে, ল্যামডা 0 আছে, সিগমা 0 আছে, জাই 0 আছে। ঠিক আছে, তো 4টে ব্যারিয়ান আছে, 4জন আমাদের ইলেকশনে দাঁড়াতে পারে। দাস the unknown particle may be কি কি আছে, সরি, নিউট্রন, ল্যামডা 0, সিগমা 0 or লাস্ট কাকে দেখলাম, কাই 0। এরা সকলে কন্টেন্ডার আছে এখন অব্দি এরা কন্টেন্ডার বেরিয়েছে। নেক্সট এবার কিভাবে ম্যাম, এবার দেখো তাহলে ব্যারিয়র নাম্বার পেয়ে আর এই কি বলে আমরা চার্জ দেখে আমরা বুঝতে পারলাম যে আনচার্জ হতে হবে প্রথমত, আর ব্যারিয়ন হতে হবে। তাহলে আমার 4জন কন্টেন্ডার বেরিয়ে এলো, বুঝতে পারলে তো? এই চার্ট থেকে 4জন কন্টেন্ডার বেরিয়ে এলো, 1 2 3 4, আনচার্জ ব্যারিয়ন। এবার তাহলে আমাকে কাকে মেলাতে হবে, যেটা মেলালে আমি একদম কনফার্ম পেয়ে যাব কি হবে। খেয়াল করো, স্ট্রেঞ্জনেস সবসময় প্রেফার করবে স্ট্রেঞ্জনেসকে মেলাবার জন্য। চলো স্ট্রেঞ্জনেস চেক করা যাক। পাই মাইনাস প্লাস পি গিভিং k0 প্লাস আননোন পার্টিকেল। স্ট্রেঞ্জনেস পাই মাইনাসের স্ট্রেঞ্জনেস কত, চলো দেখা যাক। পাই মাইনাসের স্ট্রেঞ্জনেস 0, রাইট? পাই মাইনাসের স্ট্রেঞ্জনেস 0, প্রোটনেরও স্ট্রেঞ্জনেস 0, এটা আমরা জানি। k0 এর স্ট্রেঞ্জনেসটা এবার চলো দেখা যাক। k0 স্ট্রেঞ্জনেস কত, +1। k0 স্ট্রেঞ্জনেস হচ্ছে +1। এবার এখান থেকে আমরা কি দেখছি, নাও as pi minus is involved, the interaction must be strong, interaction কি হতে হবে, must be strong, কারণ pi minus ইনভলভ রয়েছে। and স্ট্রেঞ্জনেস তাহলে যদি স্ট্রং হয়, স্ট্রেঞ্জনেস তাহলে কি হবে, কনজার্ভ থাকবে কি থাকবে না? থাকবে। স্ট্রেঞ্জনেস must be conserved। hence to conserve strangeness আননোন পার্টিকেলটার স্ট্রেঞ্জনেস কত হতে হবে বলো, কনজার্ভ করতে গেলে? -1 -1। পরের পেজে গেলাম। তা তো ল্যামডা সিগমাটাই yes, the unknown particle must have
strangeness equals to -1. Thus the unknown particle is either, এখানে দুজন ছাড়া আমি আর চেক করতে পারছি না, ল্যামডা 0 or সিগমা 0, দুজনই হতে পারে। কেন দুজন হতে পারে তুমি খেয়াল করে দেখো, এই যে ল্যামডা 0 আর সিগমা 0 একই জায়গাতে রয়েছে, এদের আইসোস্পিন আর হাইপারচার্জ দুটোই 0, মানে কিন্তু স্ট্রেননেস -1, তো এই দুজনেই কিন্তু আমার কন্টেন্ডার রয়েছে। এরপর আমি আর চেক করার কোনো উপায় নেই, যেহেতু দুজনের হাইপারচার্জও 0, দুজনের আইসোস্পিনও 0। স্ট্রেঞ্জনেসটাই একমাত্র সবসময় প্রেফার করবে স্ট্রেঞ্জনেসটা দিয়ে আগে চেক করার, তো স্ট্রেঞ্জনেসটা আমার এখানে -1 বেরোচ্ছে, তাহলে একমাত্র স্ট্রেঞ্জনেসটাই আমার প্রমাণ। তাহলে দেখো আননোন পার্টিকেলটা কি হবে, আইদার ল্যামডা 0 হবে আর সিগমা 0 হবে। বুঝতে পারলে কি পারলে না বলো? স্যার বলছি আমরা এখানে স্পিনটা চেক করলাম না কেন? স্পিন কি আর মিলছে? আচ্ছা দেখো, কেসটা হচ্ছে এখানটায় আমাকে আননোন পার্টিকেল বার করতে বলেছে, চেক করতে বলেনি যে অ্যালাউ কি অ্যালাউ, ঠিক কিনা? এবার আরেকটা জিনিস, মেসন, পাই মেসন, প্রোটন হচ্ছে ব্যারিয়ন, কেটাও মেসন, ল্যামডা নাও বা সিগমা নাও দুটোই ব্যারিয়ন, তাহলে আলটিমেটলি স্পিন তো কনজার্ভ হবেই। আচ্ছা, হ্যাঁ। স্পিনটা চেক করব কখন, এক্সাক্ট কনজারভেশন ল কখন চেক করব, যখন আমাকে বলবে কনজার্ভ হচ্ছে কিনা চেক করো। আর এখানটায় আমাকে চেক কি করতে হচ্ছে, আমাকে এখানটায় চেক করতে হচ্ছে না, এখানে আমাকে দেখতে হচ্ছে, প্রেডিক্ট করতে হচ্ছে যে ফাইনাল পার্টিকেলটা কি হবে। বুঝতে পারলে? এখানে আমার কাজ হচ্ছে প্রেডিক্ট করা যে ফাইনাল পার্টিকেলটা কি, তো সেটার ক্ষেত্রে আমাকে এইভাবে করতে হবে। চলো এরকমই ফাইনাল পার্টিকেলটা কি হবে আরেকটা প্রশ্ন, এটাও এক্সাম্পলের প্রশ্ন, চলো দেখো পারো কিনা। mu minus decays at rest, না দাঁড়া এরকম ভুল হচ্ছে, mu minus at rest decays into decays and emits an electron. What other particles will be emitted? What other particles will be emitted? আচ্ছা ইলেকট্রন আর মিউন এরা কি কি জিনিস? লেপটন। আচ্ছা তাহলে এখানে চোখ বন্ধ করে দেখে বোঝা যাচ্ছে যে আমার লেপটন নাম্বার কনজার্ভ হতে হবে, কিন্তু ইলেকট্রন আর মিউন, আচ্ছা চার্জ তো কনজার্ভ থাকছে, এটা তো বোঝাই যাচ্ছে, q equals to -1, q equals to -1, তাহলে emitted particles will be uncharged, the other emitted particles, the other মানে ইলেকট্রন বাদ দিয়ে, the other emitted particles must be uncharged. এটা আমরা ফার্স্ট পয়েন্ট পেয়ে গেলাম, কারণ অলরেডি আমার কি হচ্ছে চার্জটা কনজার্ভ হয়ে যাচ্ছে, তাহলে আদার এমিটেড পার্টিকেলস দের কি হতে হবে, মাস্ট বি আনচার্জড হতে হবে, এটা আমরা ফার্স্ট পেয়ে গেলাম। তারপর আমরা কি করব, এবার আমরা কি চেক করব, যেহেতু আমার মিউন আছে লেপটন আছে, তাই আমি লেপটন নাম্বারকে আমি চেক করব, এল মিউ কত +1, এল মিউ কত 0, তাহলে এমিটেড পার্টিকেল, thus the emitted particle must have L mu কত হতে হবে emitted পার্টিকেলটাকে, to conserve lepton number L mu, to conserve L mu
মিউ ওয়ান লেপটন নাম্বারকে কনজার্ভ করতে গেলে এটাকে আমার এমিটেড পার্টিকেলকেও প্লাস ওয়ান হতে হবে। এবার বলো তাহলে আমার এমিটেড পার্টিকেল কি হতে পারে? নিউট্রিনো। মিউ ওয়ান নিউট্রিনো। দাস স্যার এখানে তাহলে ফার্মিয়ন ইলেকট্রনও আছে, এখনো কেস বাকি আছে। তাহলে আমরা দেখো এবার আমরা এখানে আমরা চেক করব ইলেকট্রন লেপটন নাম্বার। এবার তাহলে এটা দেখে আমি কি বলতে পারছি, টু কনজার্ভ ইলেকট্রন লেপটন নাম্বার। দেখো দুবারে আমাকে দেখতে হলো, প্রথমবার মিউ ওয়ান লেপটন নাম্বার চেক করলাম, সেটা থেকে আমি দেখলাম যে একটা মিউ প্লাস বার করতে হবে, একটা মিউ ওয়ান নিউট্রিনো বার করতে হবে, কিন্তু তারপর ইলেকট্রন রয়েছে বলে আমাকে একটা ইলেকট্রন লেপটন নাম্বারকেও কনজার্ভ করতে হবে, চেক করতে হবে। টু কনজার্ভ ইলেকট্রন লেপটন নাম্বার another emitted particle must be there with কত হতে হবে পরের যে যদি কনজার্ভ করতে হয় ইলেকট্রন লেপটন নাম্বার, তাহলে আমাকে আরেকটা যে মাইনাস ওয়ান হতে হবে, আরেকটা যে অ্যান্টি আমার ইলেকট্রন নিউট্রিনো, হ্যাঁ বলো অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো। একদম ভেরি গুড। একমাত্র সেটা হতে পারে হুইচ ইজ মিউ ই বার, মিউ ই বার, মিউ না মিউ ই বার। দাস দা তাহলে রিয়াকশনটা লিখি, আরেকটা কি বেরিয়েছিল, মিউ ওয়ান নিউট্রিনো আর ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো। হেন্স the emitted particles are এই দুজনে। দেখো বুঝতে পারলে কি পারলে না বলো? স্যার একটু স্যার ওই, হ্যাঁ বলো। বললাম একটু উপরে উঠাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। স্যার বলছিলাম যে একটু নিউন লেপটন নাম্বারের জায়গাটা একটু দেখাবেন। আগের পেজটা না, এই যে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল আমাদের কিছু প্রবলেমস। বইতে আরেকটা আছে, এটা একটুখানি এক্সাম্পলের প্রবলেম। একটা কোশ্চেন দেওয়া আছে, এটা দেখো, an ultra relativistic, আল্ট্রা রিলেটিভিস্টিক মানে হচ্ছে ক্লোজ টু স্পিড অফ লাইট। ঠিক আছে, তো রিলেটিভিস্টিক মানেই বুঝবে ক্লোজ টু স্পিড অফ লাইট।
যখনই এই রিলেটিভিস্টিক কথাটা আসবে, প্রোটন মুভস ইন আ ম্যাগনেটিক ফিল্ড, can it radiate pi plus, pi minus, pi 0 mesons, electron and positron? এটা একটা কোশ্চেন দিয়েছে। দেখো সিম্পল কোশ্চেন, হুট করে তোমরা দেখলে হয়তো একটু গুলিয়ে যেতে পারে, ভয় লাগতে পারে, কিন্তু সিম্পল কোশ্চেন, কিছুই আগের গুলোর তুলনায় এটা কিছুই না। ঠিক আছে? তো দেখো প্রোটন যদি হাই এনার্জি থাকে, ইফ দ্য প্রোটন হ্যাজ হাই এনার্জি, it may decay, it may radiates, রেডিয়েটস বলাটা, হ্যাঁ রেডিয়েট মানে হচ্ছে বার করবে নিজের মধ্যে থেকে, রেডিয়েটস আ পার্টিকেল উইথ আইদার, পরের পেজে গেলাম, ইট মে রেডিয়েটস এ পার্টিকেল উইথ আইদার পজিটিভ চার্জ or no charge. পি যেটা আছে সেটা ধরো প্রোটন থেকে একটা প্রোটনকে, প্রোটনটা একটা প্রোটন এমিট করলো, তার সাথে একটা মানে পিটা ভেঙে গিয়ে একটা প্রোটন আর একটা পাই জিরোকে এমিট করে দিল। একই রকম ভাবে পিটা কি হয়ে গেল, পি থেকে তো নিউট্রন হয়ে যেতে পারে, নিউট্রন হয়ে গেল, নিজের পজিটিভ অংশটাকে একটা পাই প্লাস হিসাবে বার করে দিল। আবার একই রকম ভাবে পি থেকে আমার নিউট্রন হয়ে গেল, একটা পজিট্রন বার করলো আর একটা ইলেকট্রন নিউট্রিনো বার করে দিল। এইগুলো হতে পারে, বাট it will never, it will never emit a negative charge particle. That is pi minus and electron. তো পাই মাইনাস আর ইলেকট্রনকে এমিট করবে না, কিন্তু পজিট্রন, পাই জিরো, পাই প্লাস আর পজিট্রন এই তিনজনকে এমিট করতে পারে। তো এখানে প্রশ্নটা এটাই করা হয়েছে যে আল্ট্রা রিলেটিভিস্টিক প্রোটন একটা ম্যাগনেটিক ফিল্ডে মুভ করছে, এটা কি আমার পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো মিশন, ইলেকট্রন আর পজিট্রন এগুলোকে এমিট করতে পারবে? তো প্রোটনটা আমার ভাঙতে পারে টু এ পজিটিভ পার্টিকেল অ্যান্ড এ আনচার্জ পার্টিকেল। ঠিক আছে? তো এইভাবে ভাঙতে পারে প্রোটনটা। নিউট্রন আবার প্রোটন আর ইলেকট্রন হিসেবে ভাঙতে পারে, কিন্তু প্রোটনটা তোমার নিউট্রন আর একটা পজিটিভ পার্টিকেল হিসেবে ভাঙবে। তো সেই অবস্থায় কিন্তু যদি অবভিয়াসলি প্রোটনটার খুব বেশি কাইনেটিক এনার্জি দেওয়া থাকে, তাহলে সেই অবস্থায় আমার কি হচ্ছে, আমার পাই প্লাস বেরোবে, পাই জিরো বেরোবে, পজিট্রন বেরোবে, কিন্তু পাই মাইনাস আর ইলেকট্রন আমার বেরোবে না। এটাই আমার এখানটায় দেখিয়েছে। এটা একটা টিপিক্যাল প্রবলেম, এটা একটু বইয়ের প্রবলেমে রয়েছে, দেখে রাখতে পারো। মানে এইরকম প্রবলেমস গুলো হুট করে না দেখা থাকলে তোমরা পারবে না। হুট করে একবার যদি কোশ্চেনটা না মানে জানা থাকে, এই জিনিসটা একবার না করে থাকো, তাহলে কিন্তু হুট করে পরীক্ষার হলে এটা মাথায় আসবে না। তো এই জন্য এটা একটুখানি দেখিয়ে দিলাম এক্সাম্পলের প্রবলেম। এক্সাম্পলের গুলো যত পারবে দেখবে, কিন্তু এক্সাম্পল থেকে কিন্তু আসে। বলো এই অবধি কোনো অসুবিধা কারুর? হ্যালো? না স্যার। চলো তাহলে না স্যার। তোমরা এই জিনিসটা তোমরা কিছু প্র্যাকটিস করবে হ্যাঁ স্যার দিন। নাকি অন্য দিন করবে? আর একটু তোমরা দেখে নিয়ে তারপর প্র্যাকটিস করবে কিছু, মানে আমি দেবো তোমরা করে আমাকে বলবে। এই অ্যালাউড আর ফরবিডেন, মানে হ্যাঁ চ্যাপ্টার একটু স্যার, আরেকটু হ্যাঁ বলো।
বলছিলাম চার্টটা আর একটু ভালো করে মুখস্থ করো। তাহলে করো, তাহলে আমি তাহলে একদিন তোমাদেরকে কিছু দেব, আমার সামনে বসে তোমরা করে বলবে, কারণ আমি চাইছি যে এটা তোমরা একটু জিনিসটাকে ডেভেলপ করো। এইগুলো ভালো লাগবে, কিন্তু একবার যদি তোমার ডেভেলপ হয়ে যায় না জিনিসগুলো, কিন্তু তোমার হ্যাঁ ভালো স্যার, লাগবে করতে। সহজই আছে, মানে চারটা মনে থাকলে তো চারটা মনে সহজই থাকলে, আছে। ওটাই তো বলছি যে চারটাই মেন, চারটা মনে থাকলে সহজ। আচ্ছা, আরো ছোট দুটো প্রশ্ন আমি একটু, এগুলো হচ্ছে টিপিক্যাল প্রশ্ন, ঠিক আছে? তো এগুলো মানে তোমরা বইয়ের মধ্যে পাবে আর কি, বইয়ের মধ্যে থিওরি ফরম্যাটে দেওয়া রয়েছে। কিছু বইয়ের প্রশ্ন, ইজ দ্য ডিকে, এগুলো সব টিপিক্যাল, মানে বইয়ের প্রশ্ন, সেই হিসাবে তোমার প্রশ্নটা আসতে পারে। ইজ দ্য ডিকে অফ অ্যান ইলেকট্রন ইনটু আ photon and a neutrino possible? এগুলো সব টিপিক্যাল। কি বলছে, ইলেকট্রন কিসে ভেঙে যেতে বলছে? ইলেকট্রন একটা ফোটন, নট প্রোটন, ফোটন অ্যান্ড এ নিউট্রিনো, এটাতে কি ভাঙতে পারে? কেন ভাঙতে পারে না বলো তো? কি কনজার্ভ মোমেন্টাম হচ্ছে না? কনজার্ভ। কি কনজার্ভ হচ্ছে না? চার্জ কনজার্ভ ইয়েস, থাকছে না। their charge is not conserved. Hence this reaction is not, this interaction বা this reaction ই বলি, is not possible. মানে ইলেকট্রন একটা গামা ফোটন আর একটা নিউট্রিনোয় ভাঙতে পারে না। সহজ প্রশ্ন, হোপ করে দিলে হয়তো মাথায় খেলবে না, কিন্তু মাথায় রাখবে, চেক করবে কেন হচ্ছে না, কারণ চার্জ কনজার্ভ হচ্ছে না, তাই জন্য নট পসিবল। আর একটা এরকম প্রশ্ন, এক্সপ্লেন, এটা বইয়ের প্রশ্ন একদম, বইয়ের মানে বইয়ের ভেতরে আছে, দ্য স্টেবিলিটি অফ প্রোটন, প্রোটনের স্টেবিলিটি, টিপিক্যাল। A proton can decay according to the following scheme. অ্যাকর্ডিং টু দ্য ফলোইং স্কিম, দুটো স্কিমে ডিকে করতে পারে। পরের পেজে গিয়ে লিখছি, এটা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। একটা হচ্ছে পি প্লাস উইল গিভ ই প্লাস প্লাস পাই জিরো, আর একটা হচ্ছে ই প্লাস উইল গিভ ই প্লাস প্লাস গামা। বাট অ্যাজ ব্যারিয়ন নাম্বার ইজ নট কনজার্ভড, এখানটা ব্যারিয়নটা, লেপটনটা আমরা এখানটায় ইম্পর্টেন্স দেবো না, লেপটন আমরা চাইলে ঢুকিয়ে দিতে পারি, এখানটায় আমি একটা করে গামা ইলেকট্রন ঢুকিয়ে দিতে পারি, কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে আমার একটা জিনিস কনজার্ভ হচ্ছে না, সেটা হচ্ছে ব্যারিয়ন নাম্বার। অ্যাজ ব্যারিয়ন নাম্বার is not conserved in this case, it is, these reactions are not allowed, which accounts for the stability of proton. Of proton, প্রোটন একটা এইভাবে ডিকে করে যেতে পারে, একটা পজিট্রন আর তার সাথে সাথে একটা পাইমেশন আর বা একটা একটা ফোটন ছেড়ে দিতে পারে, কিন্তু এখানটায় আমার কি কনজার্ভ থাকছে না? ব্যারিয়র নাম্বার কনজার্ভ থাকছে না। লেপটন নাম্বার আমি তাও কনজার্ভ করে দিতে পারি, কিন্তু এখানটায় মেন হচ্ছে ব্যারিয়র নাম্বার কনজার্ভ হচ্ছে না, তাই জন্য এই রিয়াকশনটা নট পসিবল।
হয়েছে? আচ্ছা, আর একটা জিনিস, আর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু দাঁড়াও দেখি। হুম, আচ্ছা এটা হয়েছে তো? আচ্ছা, এই একটা প্রশ্ন আছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এটা আমার একটু দেখতে হবে, এই প্রশ্নটার উত্তরটা কোথায় পেয়েছিলাম, এটা আমার একটু দেখতে হবে, আমি এটা পরে বলে দেবো। আচ্ছা, তাহলে এইটা হলো, এই কটা হলো। আর আরেকটা, স্টেবিলিটি অফ প্রোটনটা হলো। আর কি আছে কোন কোশ্চেন? এটা তো করিয়ে দিয়েছি, যাই হোক এইগুলো মেনলি। আচ্ছা, মেন মেন জিনিসগুলো আমার মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে তো? আচ্ছা, এরপর তাহলে আমাদের করতে হবে কি, আমাদের এই পার্টিকুলার যে প্রোটনস গুলো রয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু তোমরা দেখো তো, এটা কোথাও পাও কিনা। আর এটা আমি অ্যান্সারটা তাহলে পরে তোমাদের একটু দেখিয়ে দেবো। আমি এই মোমেন্টে আমি এটা খুঁজে পাচ্ছি না, আমি এটা লিখে দেখেছিলাম একটা জায়গায়। আমি একবার খুঁজবো এটা, মানে ঠিক অ্যাকিউরেট আমি পাচ্ছি না জিনিসটা। এইটা হচ্ছে, why does a free neutron does not decay into a proton and an electron? এই প্রশ্নটা আমার যতদূর মনে পড়ছে এটাও একটা টিপিক্যাল প্রশ্ন। মানে এই যে দেখো, এবার অ্যাকচুয়ালি আমি যতদূর মনে পড়ছে, আমি একবার চেক করবো তাও অ্যান্সারটা। এটা নর্মালি এই জিনিসটার কথা বলা হচ্ছে, এই রিয়াকশনটা। This decay of neutron occurs can occur only inside the nucleus. Only inside the nucleus, as
the nucleus absorbs the momentum. এরকম কিছু একটা কেস ছিল, আমার ঠিক মনে পড়ছে না, অফ দ্য ডিকে। একটা ফ্রি ইলেকট্রন কখনো এইভাবে ভাঙতে পারবে না, কারণ ফ্রি নিউট্রন, নট ফ্রি ইলেকট্রন। আমি একটুখানি তাও এটা আমি চেক করবো, এই কোশ্চেনটা আমি যদি পেয়ে যাই আমি এটা তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। ফ্রি নিউট্রন কখনো আমার ভাঙতে পারবে না প্রোটন, ইলেকট্রন আর নিউট্রিনোতে। তার কারণ হচ্ছে যে আমার এখানটায় মোমেন্টাম যেটা আছে, নিউট্রনের মোমেন্টাম, নট স্পিন। স্পিন তো কনজার্ভ হয়ে যাচ্ছে নিউট্রিনোর জন্য, কিন্তু নিউট্রনের মোমেন্টামটা সম্ভবত কনজার্ভ হবে না। ওটা একমাত্র কনজার্ভ থাকবে যদি আমার নিউট্রনটা নিউক্লিয়াসের ভেতরে থাকে। তাহলে নিউক্লিয়াসটা কি করবে, ওই এক্সেস মোমেন্টাম বা রিকয়েল মোমেন্টামটা, এটাকে রিকয়েল মোমেন্টাম বলা যেতে পারে, সেটাকে অ্যাবজর্ব করে নেবে। রিকয়েল মানে বুঝতে পারছো তো, রিকয়েল মোমেন্টাম মানে একটা কিছু আছে, সেখান থেকে যদি কিছু একটা ভেঙে বেরিয়ে যায় তাহলে একটা উল্টো দিকে এই জিনিসটা যাবে না, সেটাকে রিকয়েল বলে। মানে একটা তোপ চালালে বা বন্দুকের গুলি ফায়ার করলে বন্দুকটা উল্টো দিকে যায় না, সেটাকে রিকয়েল বলে। তো এইখান থেকে ধরো নিউট্রনটা থেকে আমার প্রোটন, ইলেকট্রন আর নিউট্রিনো বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার নিউট্রনটা তো আমার উল্টো দিকে একটা রিকয়েল খাবে, সেই রিকয়েলটা সম্ভবত নিউক্লিয়াসটা অ্যাবজর্ব করে নেয়। তাই জন্য একমাত্র যখন নিউট্রনটা নিউক্লিয়াসের ভেতরেই থাকছে তখনই একমাত্র এই ডিকেটা পসিবল, আর এই ইলেকট্রনটা বিটা পার্টিকেল হিসাবে এমিট হয়ে যায়। কিন্তু বাইরে থাকলে সেটা সম্ভবত সম্ভব নয়। এটাই সম্ভবত অ্যান্সার। আমি একবার তাও চেক করব, চেক করে তোমাদের জানাবো, যদি ভুল হয় তাহলে বলবো। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি হলো তো? আচ্ছা তাহলে আজকে বরঞ্চ এই অবধি থাকুক।